স্বাগত সবাইকে, সঙ্গে সুপ্রভাত। যারা টিভি স্ক্রিনের উল্টো দিকে বসে এডুকেশন অনলাইন প্রোগ্রামটাকে দেখা এবং দেখাটাকে একটা অভ্যেসের মধ্যে পরিণত করা, এই দুটো কাজই করছো। তোমাদেরকে ধন্যবাদ দেব না, তোমরা ছাত্রছাত্রী, তোমরা শিখছো, আরও বেশি শেখো। কোনো এক জায়গায় ধন্যবাদ দিলে আমার মনে হয় মাইলস্টোন শেষ হয়ে যায়, ডেস্টিনেশনে পৌঁছানো হয়ে যায়। তোমাদের আরও অনেক দূর এগোতে হবে এবং জীবনের খুব বড় মাত্রায় পৌঁছে সেখান থেকে তোমাদেরকে থ্যাঙ্কস পেতে হবে। আমি আমার দিক থেকে, আমার চ্যানেল কর্তৃপক্ষের দিক থেকে, কেডি গ্রুপ অফ মিডিয়ার পক্ষ থেকে যে সমস্ত শিক্ষিকারা এসছেন, আমাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছেন অলমোস্ট ফ্রম দ্য বিগিনিং ডে, এবং সেই বিগিনিং ডেটা একদম কোভিড সিচুয়েশনের প্রথম দিকে, মানে এপ্রিল নাগাদ আমাদের এই অনুষ্ঠান শুরু হয়। এই যে 8 মাস, মোরাললেস 8 মাসের যে কন্ট্রিবিউশন, এটাকেও আমরা থ্যাঙ্কস দিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে তার পরিপূরক জায়গায় আমরা পৌঁছতে পারবো না, এটাও আমরা জানি। এই সম্পর্কটা আরও আগামী দিনে এগিয়ে চলুক এবং আজকের শিক্ষক শৈবালবাবুদের মতো যারা রয়েছেন, তাদের অবদানে, তাদের জ্ঞানে, তাদের দেওয়ার প্রবণতায় এডুকেশন অনলাইন আরও বেশি সম্ভ্রান্ত হবে, সমৃদ্ধি লাভ করবে, লক্ষ্যমাত্রায় পৌঁছবে বলে আমার বিশ্বাস। শিক্ষা দানে বাড়ে, আমি জানি না এই কনসেপশনই আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আছে কি না, কিন্তু আমরা বুঝি যে আমাদের শিক্ষকদের এবং তোমাদের সম্পর্কে আগামী দিনে আমাদের এই অনুষ্ঠান আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে, তোমাদের কাজে লাগবে, এটুকু আমি বলতে পারি। দুটো ঘোষণা করে রেখে, অনেকদিন পর শৈবাল স্যারের সঙ্গে দেখা হলো। শৈবাল দাকে স্বাগত আজকের অনুষ্ঠান। তো দেখো, দুটো ঘোষণা। এক হচ্ছে টেস্ট পরীক্ষা এবারকার পরীক্ষায় নেই। এই কোভিড সিচুয়েশনে শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন এবার টেস্ট পরীক্ষা না দিয়েই তোমরা ফাইনাল পরীক্ষায় বসতে পারবে। একদিকে ভালো যে একটা পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না, এই সময়টা তোমরা পড়তে পারবে। আবার অন্যদিকে খারাপ এটা যে টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা না দিয়ে যেহেতু তোমরা মূল পরীক্ষায় বসতে যাচ্ছ, নিজেদের অ্যাসেস করবার যে জায়গাটা, অ্যাসেসমেন্টের যে প্রক্রিয়াটা, এটা হলো না। এটা একটা বড় লস। সরকার নিতে পারলেন না পরীক্ষা, বা সিচুয়েশন পরীক্ষা দিতে দিল না। দ্বিতীয়ত, কয়েকদিন আগের রাজ্যের শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী সিলেবাস কমছে, 30 to 35% সিলেবাস কমছে। আমার কথা হচ্ছে যে এই সময় যখন ঘোষণা হলো, তোমরা যারা প্রথম দিককার স্টুডেন্ট বা মিডিওকার স্টুডেন্ট, একদম পিছিয়ে পড়াদের কথা আমি বলছি না, হয়তো তারা অনেক চ্যাপ্টার বাদ দিয়ে একদম সাজেশন অনুযায়ী তৈরি হয়, তোমরা কি এই চ্যাপ্টারগুলো যেগুলো বাদ গেল সেগুলো পড়োনি? আমার ঘুরিয়ে প্রশ্ন যে যদি আরও বেশি অঙ্ক বিষয়ে যেতে চাও, ভৌতবিজ্ঞান, রসায়ন বিষয়ে যেতে চাও, বা যে কোনো সাবজেক্টে যেতে চাও, তাহলে এই সাবজেক্টগুলোর যে বাদ পড়া সিলেবাস, তার যে কমতি বা ঘাটতি, সেটা কি তোমাদের পরবর্তী সময়ে অনুভব হবে না? আমি ইত্যাদি বিষয়ে আলোচনা প্রথম আজকে চ্যাপ্টারে যাওয়ার আগে আমি স্যারকে অনুরোধ করব যে ইত্যাদি এই বিষয়, মানে টেস্ট পরীক্ষা না দেওয়া এবং সিলেবাস কমা, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া, আপনার অবস্থান এবং আপনার সাজেশন, আমি তিনটাই নেব। ঠিক কথা। আচ্ছা দেখো, দেবাশিসবাবু যেটা বললেন, প্রথম জায়গাটা আমরা ধরি যে পরীক্ষা দিতে হবে না, মানে টেস্ট পরীক্ষার বৈতরণী পার না করেই তোমরা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসতে পারবে। তো দেখো, আপাতত যেটা মনে হয় ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে না, খুব আনন্দের ব্যাপার, কিন্তু না, আনন্দ নয়। পরীক্ষা মানে উনি যে কথাটা বললেন, অ্যাসেসমেন্ট, মূল্যায়ন। তুমি যে এতদিন পড়াশুনো করলে, অনলাইন ক্লাস হলো তোমার স্কুলে, সেই ক্লাস টেস্টগুলো তুমি কতটা বুঝলে, সেখান থেকে কতটা কি তৈরি করতে পারলে, তা সেই পরীক্ষাটার মাধ্যমেই আমরা পেতে পারতাম। ধরা যাক এই গণিত বিষয়টা নিয়ে আমরা কথা বলি, তোমাদের টেস্ট পরীক্ষাটা সাধারণত নভেম্বর মাসে হতো, তা সেটা যদি মাস দুয়েক পরে হতো এবং তোমরা প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে পারতে এবং পরীক্ষা দিতে, তাহলে কিন্তু বোঝা যেত যে তুমি কোথায় সবল, কোথায় দুর্বল। ধরা যাক ক্যালকুলাসের কিছু অংশ তোমার ভালো তৈরি নেই, হোয়ারএজ জিওমেট্রি,
মানে আমি 3 ডাইমেনশনাল জিওমেট্রি কথা বলছি বা অ্যালজেব্রা, সেগুলো তোমার ভালো তৈরি আছে। তখন তোমায় কি করতে হতো, না ঠিক আছে আগামী ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে ওটাকে আরেকবার একটু চর্চা করি, একটু ভালো করে করি। সেই অবকাশটা আমরা পেলাম না। একটা জিনিস তোমরা জানো, তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো, টেস্ট পরীক্ষা দিয়ে এসছো মাধ্যমিকের। তা সেই টেস্ট পরীক্ষায় কি হয়েছিল, তোমরা যে রেজাল্টটা করেছিলে পরবর্তীতে ওই যে 2.5-3 মাস সময় তোমরা পেয়েছিলে, তাতে কিন্তু তোমাদের অনেক বেশি নম্বর বেড়েছিল চর্চার মাধ্যমে। যে হ্যাঁ আমি ইতিহাসের এই বিষয়টা কম পড়েছিলাম টেস্টে, ফাইনালের আগে আমি তৈরি করে নিলাম, টেস্টের নম্বর আমায় বলে দিল না ইতিহাসে তোমায় যত্নশীল হতে হবে। তা এটা অল্প বিস্তর সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই ঘটে, যেটা এবার আমরা পেলাম না। দেখো এখন এই নিয়ম নির্দেশিকা এর উপরে তো তোমার আমার হাত নেই, যেটা আমরা পেয়েছি, যা ঘোষণা হয়েছে সেটা মেনেই আমাদের চলতে হবে। সুতরাং টেস্ট পরীক্ষা আমরা দিতে পারছি না, আমরা একেবারে ফাইনাল পরীক্ষা দেব। নেক্সট যে কথাটা দেবাশিসবাবু বললেন সেটা হচ্ছে যে সিলেবাস সংক্রান্ত। তোমরা হয়তো খবর রেখেছো যে সিবিএসই, আইএসসি, অন্যান্য বোর্ডের সিলেবাস প্রায় মাস 5 আগে কিছুটা রিডিউসড হয়ে গেছে, মানে কমানো হয়েছে সিলেবাস। তো আমরা অপেক্ষায় ছিলাম যে আমাদের হায়ার সেকেন্ডারি কাউন্সিল কবে সিলেবাসটা কমায় বা কিছু চেঞ্জ কিছু করে। তো সেটা হলো গত সপ্তাহে বুধবার নাগাদ আমরা জানতে পারলাম যে আমাদের সিলেবাসটা একটু কমছে। দেখো তোমরা ছাত্রছাত্রী, তোমাদের কাছে যদি এরকম বলা হয় যে কয়েকটা চ্যাপ্টার থাকবে না, তোমাদের আপাতত একটু আনন্দই হবে, যাক বাবা এটা আমায় পড়তে হবে না, আমার ফাইনাল পরীক্ষা এটা সিলেবাস থেকে বাদ গেছে, এখান থেকে প্রশ্ন হবে না। কিন্তু দেখো আমরা তো তোমাদের নিয়ে দীর্ঘদিন চলছি, কিছু চ্যাপ্টার বাদ গেলে সাময়িকভাবে হয়তো তোমাদের লাভ হয়, কিন্তু পরবর্তীতে একটা সমস্যা তৈরি হয়। তোমরা যারা উচ্চ মাধ্যমিক স্তরে অঙ্ক নিয়ে পড়াশুনো করছো, তারা তো পরবর্তীতে এই সাবজেক্টটা নিয়ে চলবে। সে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো অথবা তুমি পিওর সায়েন্স নিয়ে পড়ো, ম্যাথমেটিক্স তোমার একটা সাবজেক্ট হিসেবে থাকবে। এখন ডিগ্রি কোর্সে বা ইঞ্জিনিয়ারিংয়ে যে সিলেবাসটা তৈরি হয়, সেই সিলেবাসটা কার উপর বেস করে, না +2 লেভেলে আমরা কি শিখলাম তার পরবর্তীটা আমরা শিখব। কিন্তু তোমরা বোধহয় জানো বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের পাঠ্যক্রম থেকে এই বছরের জন্য বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে যে কথাগুলো না বললেই নয়, বিপরীত বৃত্তীয় অপেক্ষক, আমাদের চ্যানেলে কিন্তু ক্লাসটা হয়েছে, ইনভার্স সার্কুলার ফাংশন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ট্রিকোনোমেট্রির একমাত্র ক্লাস 12-এর চ্যাপ্টার। শুধু তাই নয়, এর প্রয়োগের জায়গাটা বিরাট। 12-এ একটা অংশ রয়েছে, যে অংশটা হচ্ছে ক্যালকুলাস, সেটা মেজর পার্ট। সেই ক্যালকুলাসের প্রতিটি ক্ষেত্রে কি ডিফারেন্সিয়েশন, কি ইন্টিগ্রেশন, সেখানে কিন্তু আমরা ইনভার্সের প্রয়োগ দেখতে পাই। সেই ইনভার্স সার্কুলার ফাংশনটা বাদ গেল। ভেক্টর সম্পূর্ণভাবে বাদ গেল। খুব মুশকিল হয়ে যাবে আমাদের বা তোমাদেরও ভেক্টর ছাড়া 3 ডাইমেনশনাল জিওমেট্রি পড়ানো, খুব মুশকিল হয়ে যাবে। তো এরপরে চলে আসছি ডিটারমিনেন্ট, নির্ণায়ক। ডিটারমিনেন্টটা সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হলো, ম্যাট্রিক্সটা অথচ রয়েছে। তা এগুলো কিছু সমস্যা তৈরি করে। আর আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়ে আসি, সেটা হচ্ছে অবকল সমীকরণ, যেটাকে ইংরেজিতে বললে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা যায়, এবং তোমরা এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হিসেবেই চিনবে। গত বছর অবধি উচ্চ মাধ্যমিকে, আমি বোধহয় কথাটা ঠিক বললাম না, গত বছর কেন 2020 সালের উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাটা হয়েছিল, কিছু বিষয় হয়নি, যেমন ফিজিক্স কেমিস্ট্রি হয়নি। তো অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র যদি তোমাদের হাতে থাকে, সেখানে দেখবে যে 4 নম্বরের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রশ্ন এসেছিল, একটা 5 নম্বরের প্রশ্ন এসেছিল, একটা 2 নম্বরের, একটা 1 নম্বরের। তার মানে অনেকখানি মানে প্রায় 12-13 নম্বর প্রশ্ন এসেছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে। তাই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা কমেছে সিলেবাস। শেষ দিকের একটা অংশ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একঘাত রৈখিক সমীকরণ, সেটা আমাদের এই সিলেবাস থেকে বাদ গেছে। তো আমার একটা অনুরোধ তোমাদের কাছে, তোমরা যারা অঙ্ককে ভালোবাসো, পরবর্তীতে অঙ্ক নিয়ে পড়াশুনো করতে চাও, তারা এই বাদ দেয়া বিষয়গুলোকে একবারে বাদ না দিয়ে যদি তুমি একটু চর্চায় থাকো, আগামীতে পরবর্তীতে তোমারই কিন্তু লাভ হবে। এটা মাথায় রেখে চলো। আজকে
যে সিলেবাসটা আমরা পেয়েছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, সেটাই আমরা আলোচনা করব। দেবাশিসবাবু বলুন আমরা কিভাবে। তার মানে স্যার বাদ মানে এটা কিন্তু একেবারে বাদ নয়, না মানে বাদ মানে আপাত পরীক্ষার জন্য বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে বাদ, একদম। কিন্তু চলতে গেলে এটাকে করা উচিত, আপনার সাজেশন হচ্ছে এটা। একদম একদমই। তো কাজে আমার মনে হয় যে গৃহশিক্ষক বা যারা পড়াচ্ছেন তাদেরও এই ব্যাপারগুলোকে মাথায় রাখা উচিত। স্যার দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, আমি সেই কারণের জন্য কৌতূহলাবিষ্ট হয়ে আমার জায়গা থেকে আমি জায়গাটাকে একটু ক্লিয়ার করে দিলাম সবার কাছে। আমার মনে হয় আবারও ওই কথাটা বলি, মানে ইকুয়াল টু ওই জায়গাটাই আসছে যে শুধুমাত্র বই পড়া বা জানা, যাদের কাছে নাম্বার তোলা তারা হয়তো নাও করতে পারে, ঠিক কথা, কিন্তু বই পড়া যাদের জন্য জীবনকে জানা, ভবিষ্যৎকে জানা, তাদের জন্য করতেই হবে, সেখানে কোনো বিকল্প পন্থা বা পদ্ধতি নেই। আচ্ছা, অবকল সমীকরণ, আজকে প্রথম প্রশ্ন চলে আসি, প্রশ্নগুলো নোট করবে। আবারও বলছি, সোশ্যাল সাইটে আমাদের রিচ তোমাদের আছে, তোমরা ফেসবুক এবং ইউটিউবে প্রোগ্রামটা পরবর্তী সময় আজকের ডেট দিয়ে দেখতে পাবে। অবকল সমীকরণের সংজ্ঞা কি? অবকল সমীকরণের সংজ্ঞা, ডেফিনেশন কি? একদম। আচ্ছা, প্রথমে যে কথাটা বলি, অবকল সমীকরণ। সমীকরণ এই শব্দটার সঙ্গে তোমাদের পরিচিত, তোমরা জানো। তোমরা একদম যখন প্রথম বীজগণিত করতে আসো সেই সময় দেখেছো বেশ কিছু সমীকরণ তোমরা পেয়েছো জুনিয়র ক্লাসে 7, 8, 9, 10। তা আমি একটা সমীকরণ লিখছি তোমার কাছে, x² - x - 2 = 0। তোমার একটা সমীকরণ, তার একটা বাম পক্ষ ডান পক্ষ আছে, সমান চিহ্ন দিয়ে কানেক্টেড। এখন এই সমীকরণের তাৎপর্য কি? সমীকরণ মানে হচ্ছে অজানা রাশির মান বার করা, অর্থাৎ এটাকে সমাধান করলে তোমরা অজানা রাশি x এর মান বার করতে পারবে। আবার ধরো আরেকটা সমীকরণ আমরা যদি গ্রহণ করি, sin x + cos x = 1। এটাও একটা সমীকরণ। এই সমীকরণটাকে আমরা বলি ট্রিগোনোমেট্রিক্যাল ইকুয়েশন বা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। ফার্স্ট এরটাকে আমরা বলি অ্যালজেব্রিক ইকুয়েশন। তা এই সমীকরণগুলোর মানে কি? মানে হচ্ছে এখান থেকে অজানা রাশি, আমি এক্স দিয়ে অজানা রাশিকে প্রকাশ করেছি, তার মান বার করা। এবার লক্ষ্য করো, প্রথম যে সমীকরণটা আমরা বার করলাম, x² - x - 2 = 0, এটা মিডল টার্ম ফ্যাক্টর করে বা শ্রীধর আচার্য করে তুমি x এর দুটো মান বার করতে পারো। সেই যে দুটো মান বেরোবে সেটা নির্দিষ্ট, x এর শুধুমাত্র দুটো মান এই সমীকরণকে সিদ্ধ করবে। কিন্তু পরবর্তী সমীকরণটার দিকে তাকাও, sin x + cos x = 1। এটা কিন্তু একটা দুটো মানের জন্য নয়, অসীম সংখ্যক মানের জন্য এটা সিদ্ধ হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তুমি যদি মনে করো x এর ভ্যালুটা 90 ডিগ্রি, তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে 1, cos 90 0, হ্যাঁ মানছে। অথবা তুমি x এর মানটাকে যদি 0 ডিগ্রি মনে করো, sin 0 মানে 0, cos 0 মানে 1। আমি জাস্ট দুটো বললাম, তাহলে এরকমভাবে তুমি কতগুলো বার করতে পারো? ইনফাইনাইটলি মেনি, অগণিত। তার মানে দ্বিতীয় সমীকরণটার সমাধান সংখ্যা অসীম। এবার আমরা মূল প্রসঙ্গে আসি, যে অবকল সমীকরণ। অবকল মানে কি? ডিফারেন্সিয়েশনটাকেই আমরা অবকল বা অবকলন বা অন্তর্কলজ এই ধরনের শব্দ দিয়ে চিনি। তা ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে ইকুয়েশন ইনভলভিং ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টস, অর্থাৎ কোনো একটা সমীকরণের মধ্যে যদি অবকল গুণাঙ্ক বা অবকলের সংকেত থাকে, সেটাকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। প্রসঙ্গত বলা যেতে পারে কী রকম ধরনের সমীকরণগুলো লুক হয়, দেখতে কী রকম হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কীরকম দেখতে হয়। আমি খানিক আগে বললাম ইকুয়েশন ইনভলভিং ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টস, মানে ধরো dy dx + 2y = x, এটা একটা সমীকরণ। আবার ধরো আরেকটা ইকুয়েশন d2y dx2 + 3dy dx + y = 0, এটা আরেকটা সমীকরণ। তাহলে প্রথম সমীকরণে আমরা দেখছি এখানে একটা অবকল গুণাঙ্ক বা ডিফারেন্সিয়াল আছে dy dx, দ্বিতীয়টার ক্ষেত্রেও আছে, সেটা হচ্ছে d2y dx2 এবং dy dx। তার মানে যেটার মধ্যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে সেটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এরপরে আমরা যেটাই চলে আসছি, দ্বিতীয় প্রশ্ন দেবাশিসবাবু বলবেন। আমি চলে আসলাম দ্বিতীয় প্রশ্নে। দেখো, দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য ক্রম আর মাত্রা। আচ্ছা,
এখানে হচ্ছে অবকল সমীকরণের ক্রম এবং মাত্রা। অবকল সমীকরণের ক্রম এবং মাত্রা কি বলতে কি বোঝে এবং এই নিয়ে আলোচনা। হ্যাঁ, বেশ বেশ। এখন যেটা আমরা বলছি অবকল সমীকরণের ক্রম এবং মাত্রা, দেখো এখানে ইংরেজি প্রতিশব্দগুলো একটু জেনে রাখলে তোমার বুঝতেও সুবিধে হবে, কারণ তুমি যখন পড়াশুনো করো এই শব্দগুলোই ব্যবহার বেশি করো। ক্রম কথাটাকে যদি আমরা ইংরেজিতে বলি সেটা হচ্ছে অর্ডার, তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার মানে হচ্ছে ক্রম। আর মাত্রা জিনিসটা কি সেটাকে ইংরেজিতে বললে ডিগ্রি বলা যেতে পারে। সেই ডিগ্রিটাকে আমরা আসছি একটু আলোচনায়, বোর্ডে দেখাই দুটো ইকুয়েশন, তাহলে তুমি বুঝতে পারবে। আমরা প্রথম যে সমীকরণটা দেখেছিলাম সেই প্রথম সমীকরণটায় যেটা ছিল ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইকুয়ালস টু এক্স, তার মানে দেখো এটার ক্রমটা হচ্ছে 1, ক্রম মানে অর্ডার, কারণ ডিওয়াই ডিএক্স মানে অপেক্ষক, ওয়াই অপেক্ষকটাকে তুমি একবার ডিফারেন্সিয়েট করে ডিওয়াই ডিএক্স পেয়েছো, তাহলে এটার ক্রম হচ্ছে, অর্ডার হচ্ছে 1। কিন্তু দ্বিতীয়টা যখন তুমি পাচ্ছ d2y dx2 প্লাস 3dy dx প্লাস y ইকুয়ালস টু 0, এটা তো ওয়াইকে দুবার ডেরিভেটিভ করা হয়েছে, দুবার অবকল করা হয়েছে, তাহলে এটার ক্রম হচ্ছে 2, তার মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে পরপর দুটো উদাহরণে আমরা দেখছি যে প্রথমটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে দ্বিতীয়টার ক্রম হচ্ছে 2। এরপরে আসছি মাত্রা। সর্বোচ্চ ক্রমের যে পদটা থাকবে তার পাওয়ার বা তার ঘাতটাকেই আমরা মাত্রা বলি। তাহলে প্রথম সমীকরণটা ডিওয়াই ডিএক্স এর পাওয়ারটা হচ্ছে 1, তাহলে এটার মাত্রা হচ্ছে 1। সেকেন্ড যে সমীকরণটা আছে d2y dx2, তার মাত্রাটা হচ্ছে 1, তাহলে তার পাওয়ারটা 1 বলে। তাহলে এই প্রসঙ্গে আমরা যদি একটা অন্য সমীকরণ আনি, ধরো d2y dx2 তার হোল কিউব প্লাস dy dx হোল টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু y। তা সেক্ষেত্রে দেখো আমাদের যদি প্রশ্ন করা হয় ক্রম, অর্ডারটা কি, তুমি দেখছো অর্ডারটা 2, মানে দুবার সর্বোচ্চ ডেরিভেটিভ করে d2y dx2 পাওয়া গেছে। মাত্রাটা কি, সেকেন্ড অর্ডারের পাওয়ার যেটা, মানে সেকেন্ড অর্ডারটাই হচ্ছে হায়েস্ট অর্ডার, তার পাওয়ারটা 3, তার মানে এর মাত্রাটা হচ্ছে 3। তাহলে ক্রম আমরা লিখতে পাচ্ছি এটার 2, আর মাত্রাটা আমরা লিখতে পাচ্ছি 3। 4 নয়, কিন্তু ডিওয়াই ডিএক্সটা কিন্তু প্রথম ক্রম, এটা দ্বিতীয় ক্রমের একটা সমীকরণ। এই প্রসঙ্গে বলা যেতে পারে যদি কখনো কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পাওয়ারে আমরা সূচক পাই, সূচক মানে 3-এর 2, 5-এর 7, তখন আমাদের কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যার পাওয়ারে নিয়ে আসতে হবে। এটা মাথায় রেখো, তোমাদের টেক্সট বুকে এরকম প্রশ্ন যথেষ্ট আছে, সেগুলো একটু সমাধান করবার চেষ্টা করো। নেক্সট আমরা যাই। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই একটু। আচ্ছা, এখানে হচ্ছে স্বেচ্ছ ধ্রুবক, স্বেচ্ছ ধ্রুবক এবং অপনয়ন দ্বারা অবকল সমীকরণের গঠন কিভাবে করবে। একদম একদম। আচ্ছা, এই প্রসঙ্গে আসতে গিয়ে স্বেচ্ছ ধ্রুবক কথাটা যেটা আমরা ব্যবহার করছি সেটাকে আমরা বলি আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা ধ্রুবক, তার যে কোনো মান থাকতে পারে, ধ্রুবকটার কোনো নির্দিষ্ট মান নেই। তার মানে আমরা যদি দেখি যে সেটাকে অবকলন করে বা ডিফারেন্সিয়েশন করে কিভাবে একটা সমীকরণ তৈরি করা যায়, তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়। দেখো তোমার কাছে যদি এরকম একটা সমীকরণ থাকে y ইকুয়ালস টু 2x প্লাস c, তা এখানে সিটা হচ্ছে একটা স্বেচ্ছ ধ্রুবক, তাহলে এটা দিয়ে তুমি কি বুঝতে পারো? তুমি ভাবো যে একটা সরলরেখা যার নতি বা স্লোপটা হচ্ছে 2, আর y ইন্টারসেপ্ট মানে y অক্ষের প্রতিচ্ছেদকটা c এর মানটা নির্দিষ্ট নয়, আমি জানি না, সেটা 1 হতে পারে, -3 হতে পারে, 7-এর 5 হতে পারে, যা খুশি। তার মানে এটা কাকে সূচিত করছে বলো তো? এটা হচ্ছে একগুচ্ছ সরলরেখাকে সূচিত করছে এবং তারা পরস্পরের সঙ্গে সমান্তরাল এবং তাদের নতি হচ্ছে 2। তার মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে সি এর বিভিন্ন মানের জন্য এগুলো হচ্ছে একগুচ্ছ সমান্তরাল সরলরেখা। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে এই স্বেচ্ছ ধ্রুবক সিটাকে অপনয়ন করে তুমি একটা অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করো, তখন তুমি কি করবে? স্বচ্ছন্দে করবে, ডিওয়াই ডিএক্স বার করবে। তা ডিওয়াই ডিএক্সটা কী হবে? 2 হবে,
সিটা তো চলে যাবে, সি এর ডেরিভেটিভ 0, 2x এর ডেরিভেটিভ 2। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু টু, এটার একটা জ্যামিতিক তাৎপর্য রয়েছে। সেটা মানে হচ্ছে এর সমাধানটা কি হবে? এর সমাধানটা হবে একগুচ্ছ সরলরেখা যাদের নতি 2 এবং ওয়াই প্রতিচ্ছেদকটা অনির্দিষ্ট। তার মানে সেটা যা খুশি ওয়াই প্রতিচ্ছেদক হতে পারে, আর নতিটা কিন্তু নির্দিষ্ট। সেই কারণে আমরা একগুচ্ছ সরলরেখা পাচ্ছি। আমি আরও দু একটা অঙ্কের মধ্যে আসি, যে অঙ্কগুলো আমাদের টেক্সট বুকে থাকে, যেগুলো পরীক্ষাতেও আসে। যে তোমাকে ধরো বললো যে দুটো প্রাচল আছে। প্রাচল কথাটার মানে হচ্ছে প্যারামিটার, মানে সেটা এক অর্থে ধ্রুবক, সেই মানটা কিন্তু পরিবর্তিত হতে পারে। তা সেই প্রাচলকে তোমাকে এলিমিনেট করে বা অপনয়ন করে তোমায় ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ গঠন করতে হবে। তো এরকম একটা প্রশ্ন আমরা তৈরি করতে পারি। ধরো ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x। প্রশ্নটা তোমার কাছে কি? তোমার কাছে বলা হচ্ছে যে এ আর বি এখানে দুটো স্বেচ্ছ ধ্রুবক বা প্রাচল বা প্যারামিটার, তাদেরকে এলিমিনেট করো, তাদেরকে এলিমিনেট করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করো, একটা অবকল সমীকরণ গঠন করো। তাহলে খুব স্বচ্ছন্দে আমরা ডেরিভেটিভ করতে পারি। তাহলে ডিওয়াই ডিএক্স মানে কত আসবে? সেটা আসবে 2a ইন্টু ই টু দি পাওয়ার 2x মাইনাস 2b ই টু দি পাওয়ার মাইনাস 2x। আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত আসবে? d2y dx2, এই দুইটা আবার সামনে এলো, 4a ই টু দি পাওয়ার 2x প্লাস হয়ে যাবে 4b ই টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে আমরা যদি চারটাকে কমন নিই তাহলে সেটা আসছে y। তাহলে সমীকরণটা দাঁড়ালো d2y dx2 মাইনাস 4y ইকুয়ালস টু 0। এটাই হলো আমাদের উত্তর। প্রসঙ্গত বলা যেতে পারে এখানে প্রাচল হচ্ছে দুটো বা স্বেচ্ছ ধ্রুবক হচ্ছে দুটো, তাহলে এটার অর্ডার বা ক্রম হবে 2। তার মানে একটা সমীকরণের স্বেচ্ছ ধ্রুবক বা প্রাচলের সংখ্যার উপর একটা অবকল সমীকরণের ক্রম নির্ভর করে। যদি 3টে স্বেচ্ছ ধ্রুবক থাকতো তাহলে আমরা কি পেতাম? আমরা 3টে থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পেতাম, এখানে যেটা সেকেন্ড অর্ডার পেলাম। যাই হোক, আমরা তাহলে এই বিষয়টা বললাম। এখানে প্রচুর অঙ্ক আছে, যে অঙ্কগুলো আমরা আলোচনা করব এবং কোন জায়গায় আলোচনা করব সেগুলো এর পরবর্তীকালেই আলোচনা করব। নেক্সট আমরা যাব। বেশ, 4 নম্বর হচ্ছে অবকল সমীকরণ গঠন সংক্রান্ত কয়েকটি এটা কি লেখা? হ্যাঁ, কয়েকটি সমস্যা কয়েকটি সমস্যা এবং তার সমাধান করো। 4 নম্বর তোমাদের জন্য। লিখে নাও কোশ্চেনগুলো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এই প্রশ্নটা তো লিখতেই হবে, বোর্ডে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। দেখো, আমি সমস্যা এবং তার সমাধান, মানে এখানে কি হচ্ছে, আমরা ইকুয়েশনটা তো পেয়েছিলাম। এবার তোমার পরীক্ষায় এরকম কিছু প্রশ্ন আসতে পারে যে তুমি একগুচ্ছ সমীকরণ তৈরি করলে বা তৈরি করতে বলা হলো তোমাকে, তার অবকল সমীকরণ তোমাকে গঠন করতে হচ্ছে। তা এই প্রসঙ্গে একটা বিখ্যাত অঙ্ক, যে অঙ্কটা আমরা উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষাতেও দেখেছি, টেস্ট পেপার খুললেও এটা পাওয়া যায়, বহু স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা আমরা আসতে দেখেছি। তা প্রশ্নটা কীরকম? ধরো, যে সকল বৃত্ত, তোমরা পারলে লিখে নাও, যে সকল বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। তার মানে প্রশ্নটা কীরকম বলছি, যে সকল বৃত্ত, কটা বৃত্ত মূল বিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করতে পারে? অগণিত, অসীম সংখ্যক। তা আমরা একটা যদি তার ধরে নিই যে একটা বৃত্ত আছে, যে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে কোথায়? ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করছে, ঠিক আছে? তা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে যদি কোনো বৃত্ত স্পর্শ করে তাহলে স্বচ্ছন্দে আমরা বলতে পারি তার কেন্দ্রটা এক্স অক্ষে অবস্থিত। তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্কটা a,0 ভাবতেই পারি, আর ব্যাসার্ধটাকে a একক বলতে পারি। আমরা আবার প্রশ্নে ফিরে আসছি। আমাদের প্রশ্নটা বলছে যে সকল বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ গঠন করো। তাহলে আমরা একটা রাফ স্কেচ করলাম, যে রাফ স্কেচ দিয়ে আমরা দেখাচ্ছি যে একটা বৃত্ত আছে, বৃত্তটা মূল বিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, স্পষ্টতই তার কেন্দ্রটা এক্স অক্ষের ওপর অবস্থিত। তা আমরা কেন্দ্রটাকে ধরে নিয়েছি a,0, কেন্দ্রের স্থানাঙ্কটাকে আমরা ধরে নিয়েছি a,0 ধরতেই পারি, তার কারণে এক্স অক্ষের ওপর একটা বিন্দু। আর ব্যাসার্ধটা কি হবে?
ব্যাসার্ধটা হবে a একক। তাহলে আমরা সমীকরণটা পাচ্ছি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তার মানে এটা এখানে একটা প্রাচল, এ একটা তোমার স্বেচ্ছ ধ্রুবক। অর্থাৎ এর মান 1 যদি হয় তাহলেও এই বৃত্তটা ওয়াই অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করবে, এর মান যদি 10ও হয় তাহলেও এই বৃত্তটা ওয়াই অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করবে, শুধু ব্যাসার্ধটাই পরিবর্তিত হয়ে যাচ্ছে। তা এই সমীকরণটার থেকে আমায় কি করতে হবে না, একটা অবকল সমীকরণ তৈরি করতে হবে। তার মানে কি করব, একটু আগে আমরা যেটা দেখছিলাম স্বেচ্ছ ধ্রুবক বা প্রাচলটাকে আমরা এলিমিনেট করব, অপনয়ন করব। এটা একটু সরল করে নেওয়া যাক। তাহলে এটা আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়ালস টু 0। কীভাবে না, এ স্কোয়ার বাঁ দিকে একটা আসছে, ডান দিকে ছিল, ক্যান্সেলেশন হয়ে গেল। এবার আমরা ডিফারেন্সিয়েট করছি, করলে আমরা পাচ্ছি 2x প্লাস 2y dy dx ইজ ইকুয়ালস টু 2a। এখন এই যে ডান দিকে 2a আছে, আমার মনে হতে পারে আমি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে 2aটা চলে যাবে, কিন্তু না, আমি পারবো না। কেন পারবো না? তার কারণ এখানে প্রাচল কিন্তু একটাই আছে, তাহলে এটার ক্রম কিন্তু 1 হতে হবে, এর ক্রম 2 হবে না। আমরা যেন ভুলবশত এটাকে আবার ফার্দার ডেরিভেটিভ না করি, প্রাচলের সংখ্যা দেখে কিন্তু আমাদের ক্রমটাকে নির্ধারণ করতে হয়। নেক্সট আমরা কি করছি, 2এটাকে এলিমিনেট করব কি করে, অপনয়ন কি করে করব না, 2 এর মানটা আমরা আগে সমীকরণে বসিয়ে দেবো। মানে আমার কাছে আছে এক্স স্কোয়ার, আমার কাছে ওয়াই স্কোয়ার আছে, আর ওদিকে যদি আমি নিয়ে যাই 2ax, তা 2 এর মানটা আমরা পেয়েছি 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স মাল্টিপ্লাইড বাই এক্স। এবার একটু সাজিয়ে নেওয়ার পালা। কীভাবে সাজাবো, বাঁ দিকে একটা এক্স স্কোয়ার, ডান দিকে দুটো এক্স স্কোয়ার আছে, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2xy ডিওয়াই ডিএক্স। তার মানে এটাই আমাদের বেরোলো একটা উত্তর। পরীক্ষায় এই অঙ্কটা যদি তুমি পাও 4 অথবা 5 নম্বরে পাবে। তাহলে প্রশ্নটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, এই ধরনের প্রশ্ন ছবি আঁকাটা বাধ্যতামূলক নয়, আমি বোঝানোর জন্য তোমায় ছবিটা এঁকেছি, তুমি শুধু বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ সেটা চিহ্নিত করবে, বলে দেবে, সমীকরণ গঠন করবে, তারপর ডিফারেন্সিয়েশন করে মান প্রতিস্থাপিত করবে। একটা কথা তোমাকে বলে দেওয়া দরকার, উচ্চ মাধ্যমিক স্তরে অঙ্কের কিন্তু পার্ট মার্কিং আছে। আমি ধরে নেবো যে তুমি অঙ্কটা সম্পূর্ণ করতে পারবে, 4 থাকলে 4-এ 4 পাবে, 5 থাকলে 5-এ 5 পাবে। কিন্তু দেখো, বলা তো যায় না, কোথাও আমরা ভুল করতে পারি। এই যে সমীকরণ গঠনটা করলে সেটার জন্য কিন্তু তুমি একটা নম্বর পাবে, তারপর তুমি ডেরিভেটিভ করছো, ডিওয়াই ডিএক্সটা বার করছো, সেটার জন্য একটা নম্বর আছে, আর ফাইনাল রেজাল্টের জন্য একটা নম্বর রয়েছে। সুতরাং কোনো অবস্থাতে এগুলো ছেড়ে দিয়ে চলে আসবে না, বা এইরকম প্রবণতা যেন তোমাদের না থাকে, একটা অঙ্ক সম্পূর্ণ হলো না, ভাবলে আমি তো মেলাতে পারলাম না, আমার শেষ অবধি এলো না, আমি কেটে দিই, কেটে দিয়ে চলে গেলে পরের অঙ্কে কখনো তা করবে না। কেটো না, সেটা খাতায় রাখো। হতে পারে কিছুটা অংশ তুমি ঠিক করেছো, তার জন্য কিছু নম্বর তুমি পাবে, মানে কেটে দিলে আর সেখানে নাম্বার পাওয়ার সম্ভাবনা নেই। যিনি খাতা দেখছেন ওটাকে স্কিপ করবেন যে ওটা বাদ দিয়েছে ও। ঠিক আছে, মানে আপনার এর পরেরটাই যাই। হ্যাঁ, পরেরটা হচ্ছে 5 নম্বরে অবকল সমীকরণের সমাধান এবং তার বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করতে হবে। একদম, অনেকগুলো পদ্ধতি। প্রথমটা হচ্ছে আমাদের চলরাশি পৃথকীকরণ পদ্ধতি। দেখো, এই শব্দগুলো বেশ কঠিন কঠিন, কিন্তু বিষয়টা খুব একটা কঠিন নয়। চলরাশি পৃথকীকরণ কথাটার মানে হচ্ছে ভেরিয়েবল সেপারেশন। আমরা এই ক্যালকুলাস করতে গিয়ে যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করছি, মূলত তারা এক্স আর ওয়াই। তা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, এই অপেক্ষকটার ক্ষেত্রে আমরা ওয়াইটাকে বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটাকে বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে একটা হচ্ছে স্বাধীন চল, একটা নির্ভরশীল চল। তা ধরো এই ডিওয়াই ডিএক্স নিয়ে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে, আমাদের কাজ হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবলস করা, অর্থাৎ ডিওয়াই এর সঙ্গে ওয়াই এর ফাংশনের পার্টটা নিয়ে আসা এবং ডিএক্স এর সঙ্গে এক্স এর ফাংশনের পার্টটা নিয়ে আসা। একদম সহজ একটা উদাহরণ থেকে আমরা শুরু করছি। ধরো তোমাকে বললো সমাধান করো, সমাধান করো। এখন দেখো, সমাধান মানে আমরা শুরুতে যে কথাটা বলছিলাম অজানা রাশির মান বার করা। তা এখানে কিন্তু অজানা রাশি এক্স আর ওয়াই এর মান আমরা বার করব না, আমরা সমাধান মানে সেটাই বুঝবো যে এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক রয়েছে, কি সম্বন্ধ রয়েছে। তাহলে সমাধান মানে সেই বক্রটার সমীকরণ বার করা যে বক্রটা ওই অবকল সমীকরণকে মেনে চলে।
সে বক্রের সংখ্যা কটা হবে? একটা দুটো না, অগণিত, ইনফাইনাইটলি মেনি। তার কারণ ওই বক্রের সমীকরণের মধ্যে একটা স্বেচ্ছ ধ্রুবক থাকবে, তার কোনো নির্দিষ্ট মান হয় না। এই প্রসঙ্গে সব থেকে সহজ একটা জায়গা থেকে আমরা শুরু করছি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। তার মানে তোমার কি বার করতে হবে? এখান থেকে এক্স ওয়াইয়ের মান বার করতে হবে না, তোমাকে বলা হয়েছে এটাকে সমাধান করো, তার মানে ওয়াই আর এক্সের মধ্যে কি সম্পর্ক সেটা তোমাকে বের করতে হবে। তা এটার জন্য আমরা কি পদ্ধতি ব্যবহার করছি? সেপারেশন অফ ভেরিয়েবল, যেটাকে আমরা দেখলাম চলরাশির পৃথকীকরণ। তাই দেখো ডিওয়াই যেটা রয়েছে তার নিচে আমি ওয়াইটাকে নামালাম, ডিএক্সটাকে তুললাম, নিচে এক্স আনলাম। এবার আমরা ইন্টিগ্রেট করতে পারি, দুদিকে সমাকল করতে পারি। তাহলে সাজিয়ে নেওয়ার পরে আমরা কি লিখছি? উভয় পক্ষে সমাকলন করে পাই। তাহলে ডিওয়াই বাই ওয়াই মানে হচ্ছে লগ ওয়াই, আর এখানে কি আসছে? লগ অফ এক্স প্লাস লগ অফ সি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, তোমরা আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে এসছো, তোমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের একটা ভালো ধারণা আছে, আর এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশনের প্রশ্ন, যে ডিওয়াই বাই ওয়াই মানে কী হবে না, লগ ওয়াই হবে। আমার যেটা বলার সেখানে কিন্তু মড এই চিহ্নটা দিতে পারলে ভালো হয়। হ্যাঁ, এখন দেখো মড ওয়াই চিহ্নটা দেওয়ার তাৎপর্য কী? লগ এই অপেক্ষকটা শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্যই অ্যাপ্লিকেবল। মানে তুমি ক্লাস 9-এ লগ শিখেছ, লগ 2 এর মান বার করা যায়, লগ 10 এর মান বার করা যায়। লগ কার বার করা যায়? যে কোনো ধনাত্মক রাশির বার করা যায়, ঋণাত্মক সংখ্যার লগারিদম বার করা যায় না। তাহলে এখানে লগ অফ ওয়াই, ওয়াইটা যদি কোনো কারণে এই চলরাশিটা ঋণাত্মক হয়ে যায়, আমরা মড বা অ্যাবসলিউট ভ্যালু সিম্বলটা দিয়ে বোঝাতে চাইছি আমরা ধনাত্মক মান গ্রহণ করছি। বেশ, তাহলে এইটার থেকে মড রিমুভ করতে পারি, আমরা কি লিখতে পারি? মড ওয়াই ইকুয়ালস টু মড এক্স ইন্টু মড সি। এই আকারে উত্তরটা তুমি রাখতে পারো। ডান দিকে কি কাজ করলাম? লগ এ প্লাস লগ বি, মানে তুমি জানো লগ অফ এ বি হয়। এবার তোমার পাঠ্যপুস্তক বা তুমি যে বইই পড়াশুনো করো সেখানে গিয়ে দেখবে হয়তো উত্তরটা এই আকারে নেই, সেখানে উত্তরটা দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু সি ড্যাশড। মানে কি করা হয়েছে? করা হয়েছে দুদিকে বর্গ করে মড সিম্বলটা তুলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলি, তুমি যদি মড সিম্বলটা না তুলে এই অবস্থায় রাখো সেটা কোনো ভুল নয়, তুমি যদি মড চিহ্নটা না দাও তাহলেও খুব সাংঘাতিক ভুল নয়, কিন্তু তোমাকে এখানে সিটাকে উল্লেখ করতে হবে। সিটা হচ্ছে সমাকলনের স্বেচ্ছ ধ্রুবক, সেটা তোমায় উল্লেখ করতে হবে। এটা গেল একটা উদাহরণ। আমি কি আরেকটা উদাহরণে যাই এই প্রসঙ্গে? মানে আমরা চলরাশি পৃথকীকরণের মধ্যে ছিলাম, আমরা আরেকটা উদাহরণে যাই, তারপরে আমরা দ্বিতীয় জায়গাটায় যাব। এর অনেকগুলো পদ্ধতি আছে, আমরা সেই পদ্ধতিগুলো আলোচনা করছি। আচ্ছা, ধরো এখানে আমাদের সমীকরণটা এরকমভাবে দেওয়া রয়েছে, এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0। এখানে ধরো পার্টিকুলার সলিউশন বার করতে দিয়েছে, বলা আছে যে এক্সটা যদি 0 হয় তাহলে ওয়াইটা হবে 1। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখছি একটা সমীকরণ রয়েছে তোমার কাছে, আমরা যে পদ্ধতিটা শিখছি সেটা হচ্ছে চলরাশি পৃথকীকরণ, অর্থাৎ ডিএক্স এর সঙ্গে এক্স এর ফাংশন আসবে, ডিওয়াই এর সঙ্গে ওয়াই এর ফাংশন আসবে। আর এখানে একটা অ্যাডিশনাল ব্যাপার আছে, বলা আছে যে এক্সটা 0 হলে ওয়াইটা 1। এটাকে আমরা বলি প্রাথমিক শর্ত বা ইনিশিয়াল কন্ডিশন। এটা কেন এটা দেয়া হয়? একটাই কারণে, যাতে তুমি সমাকলনের যে ধ্রুবকটা শেষ অবধি বার করবে তার একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। তার মানে এই পার্টিকুলার সলিউশন মানে একটা নির্দিষ্ট বক্রকেই সূচিত করবে, যেটা অন্য ক্ষেত্রে আগের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা নির্দিষ্ট বক্র পাইনি। তার কারণ সেখানে সি ছিল, সি এর অজস্র অসংখ্য মান হতে পারে। যাই হোক, আমরা সেপারেশন অফ ভেরিয়েবলে যেটা যাই সেটা হচ্ছে এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু 0। দেখো আমাদের ডান দিকে 0 আছে, তার অ্যাডভান্টেজ রয়েছে। আমরা উভয় পক্ষে কিছু রাশি দিয়ে যদি ভাগ করি 0 ব্যতীত, তাহলে কী হবে? রাইট হ্যান্ড সাইডটা 0ই থেকে যাবে। আমরা এক্ষেত্রে কী দিয়ে ভাগ করলাম? আমরা 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম। তাতে কী হলো না, ইন্টিগ্রেশন করার মতন একটা পরিস্থিতি তৈরি হলো। তা দেখো তুমি ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশনের একদম বেসিক আইডিয়া, নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, ওপরে আছে এক্স, নিচের ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে ওপরে একটা 2 ডিমান্ড করছে,
তাহলে তুমি এটাকে লিখতে পারো যে হাফ ইন্টু 2x dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দ্বিতীয় অঙ্কটা তো আলাদা কিছু নয়, সেটা হচ্ছে 2y dy, ঠিক আগের মতোই। নিচে আসছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, বাইরে একটা হাফ নিয়ে এলাম, ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হাফ ইন্টু লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ ইন্টু লগ অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার। এবার সব লগ দিয়ে এলে আমরা কি করতে পারি? একটা লগ সি নিতে পারি, হাফ ইন্টু লগ সিও নিতে পারি। এটা যেহেতু স্বেচ্ছ ধ্রুবক, কোনো অসুবিধে নেই। খানিক আগে আমি বললাম যখন উত্তরটা লগে বেরোবে তখন তুমি মড দিও, কিন্তু আমি এখানে মড দিচ্ছি না। কেন দিচ্ছি না? ব্যাপারটা খুব স্পষ্ট, তার কারণ এক্স আর ওয়াই চলরাশি, মানে বাস্তব রাশি এগুলো। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার কি তোমার ঋণাত্মক হতে পারে বা 0 হতে পারে? কোনো দিনই নয়। 1 প্লাস ওয়াই স্কোয়ারও তাই। সুতরাং এক্ষেত্রে মড দেওয়াটা বাধ্যতামূলক নয়, মড না দিলেও এটা ধনাত্মক। তাহলে আমরা কি করছি? এটা সিম্পলিফিকেশন করলে যেটা পাওয়া যাচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার 1 plus x square multiplied by 1 plus y square is equals to c। তা এটা যেই আমরা লিখলাম, এরপরে আমরা কি করতে হবে? সি এর মানটা তো বার করতে হবে। এটা কি করে এলো? আমি লাস্ট লাইনটা রেখেছি, দেখো তুমি বুঝতে পারবে। হাফ ইন্টু লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ ইন্টু লগ অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু লগ সি। হাফগুলো চলে গেল, তাহলে লগ এ প্লাস লগ বি মানে ওই দুটোর গুণফল, ডান দিকে লগ সি। লগটাকে বাদ দিলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এই প্রসঙ্গে বলা যায় যে আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে এক্সটা 0 ওয়াইটা 1। আমরা যদি বসিয়ে দিই এক্সটা 0 ওয়াইটা 1, তাহলে 1 ইন্টু 2 ইকুয়ালস টু সি, অর্থাৎ সি এর মানটা বেরোলো 2। সি এর মান 2 বেরোনো মানে আমাদের পার্টিকুলার সলিউশন বা বিশেষ সমাধান সেটা হলো 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2। তার মানে এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। প্রসঙ্গত বলা যায় যে আমাদের অনেক সময় পরীক্ষায় ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া হয়, তোমায় সমাধান করতে বলা হয়েছে, কিন্তু পার্টিকুলার সলিউশনটা বা বিশেষ সমাধানটা জানতে চাওয়া হয়েছে। এক্স আর ওয়াইয়ের নির্দিষ্ট একটা মান দিয়ে দেওয়া রয়েছে, সেটা তুমি হয়তো ওভারলুক করে গেলে, তুমি ওটা করে ফেলছো, তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। সুতরাং একটু সচেতন হতে হবে তোমাকে, যাতে তুমি এটা করতে পারো। দ্বিতীয়ত, এই উত্তরগুলো তুমি ভেরিফাইও করতে পারো। কিভাবে? না, তুমি ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই ডিএক্সটা স্বচ্ছন্দে বার করতে পারো এবং সেটা মেলাতে পারো মূল প্রশ্নের সঙ্গে, মূল সমীকরণের সঙ্গে। মিলে গেলে তুমি নিশ্চিন্ত হলে যে না, আমি যেটা উত্তর বার করেছি সেটা ঠিক আছে। আমরা দ্বিতীয় পদ্ধতিতে যাই। দ্বিতীয় পদ্ধতিতে ছিল সম্ভবত প্রতিস্থাপন পদ্ধতি এবং তার উদাহরণ। একদম একদম আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যাই। প্রতিস্থাপন কথাটা কিন্তু আমরা অনেক দিন ধরেই শুনছি। ক্যালকুলাস করতে গিয়ে ডেরিভেটিভে তুমি দেখেছো, ইন্টিগ্রেশনে তুমি দেখেছো, এটাকে ইংরেজিতে বললে সাবস্টিটিউশন। অর্থাৎ কোনো একটা কাজ তুমি করতে চলেছো, কিন্তু সেখানে একটা সাবস্টিটিউশন যদি তুমি করো তাহলে কাজটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে। কম স্টেপে কম সময়ে তুমি উত্তরটা বার করতে পারছো। ইন্টিগ্রেশনে তো আমরা প্রচুর দেখেছি, ডেরিভেটিভেও ছিল। তো এখানে সাবস্টিটিউশনটা কখন আমরা ব্যবহার করছি? ধরো একটা কোনো অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমার কাছে আছে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স। এখন প্রশ্ন হচ্ছে, রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স যখন রয়েছে, আমরা তো শুধু শিখেছি সেপারেশন অফ ভেরিয়েবলস, মানে ডিওয়াইয়ের সঙ্গে ওয়াইয়ের পার্ট, ডিএক্সের সঙ্গে এক্সের পার্টটাকে নিয়ে আসতে। কিন্তু রুট দিয়ে এটা এমনভাবে কানেক্টেড, তুমি এটাকে সরাতে পারছো না। মানে রুট ওয়াই রুট এক্স তো সেপারেটলি করা যায় না, এখানে রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স আছে। তার জন্য আমাদের কি দরকার? তার জন্য আমাদের প্রতিস্থাপন দরকার, তার জন্যই আমাদের সাবস্টিটিউশন দরকার। তো আমরা কি সাবস্টিটিউট করবো? না, ওয়াই মাইনাস এক্স মানে জেড স্কোয়ার ধরবো। তোমরা দেখেছো, তোমরা ইন্টিগ্রেশনে এক্সপিরিয়েন্স, তোমরা বোঝো যে রুট থাকলে রুটটাকে তাড়িয়ে দেওয়ার জন্যে সেই রুটের মধ্যে যেটা আছে তার বদলে আমরা জেড স্কোয়ার বা কোনো একটা অজানা রাশির বর্গ ব্যবহার করি। তো এবার কি হবে? সাবস্টিটিউশন মানেই কিন্তু ডেরিভেটিভ, সাবস্টিটিউশন মানেই কিন্তু ডিওয়াই ডিএক্স এর নতুন আকারটা বার করা। তাহলে ওয়াই মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, ওয়াই এর ডেরিভেটিভ, মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 2z ইন্টু ডিজেড ডিএক্স। তাহলে আমরা কি পেলাম? আমরা সমীকরণটাকে পেলাম 1 প্লাস 2z ডিজেড ডিএক্স ইজ ইকুয়ালস টু জেড। আশা করি বোঝা যাচ্ছে, কারণ এই সম্পর্ক থেকে আমি ডিওয়াই ডিএক্সটা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে 1 প্লাস 2z ডিজেড ডিএক্স, সেটা বসালাম বাঁ দিকে, ডান দিকটা রুট ওভার অফ জেড স্কোয়ার মানে জেড হয়ে গেল। এরপরে কি করতে হবে? আমাদের আবার সেই সেপারেশন অফ ভেরিয়েবলস, মানে যেটা আমরা একটু আগে শিখলাম, সেটা হচ্ছে জেড মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি 2z ইন্টু
জেড মাইনাস ওয়ান ডিজেড ইজ ইকুয়ালস টু ডিএক্স। তাহলে আমরা এখান থেকে পাবো কিভাবে? টুটাকে বাইরে বার করলাম, জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান, সবই ইন্টিগ্রেশন, তোমরা এগুলো করে এসছো, শিখে এসছো। ডান দিকটা হচ্ছে এক্স প্লাস সি। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি 2 ইন্টু, এটা তো ক্যান্সেল হচ্ছে জেড মাইনাস ওয়ান, অর্থাৎ 1 পড়ে থাকছে, তার ইন্টিগ্রেশনে জেড আসবে, প্লাস লগ অফ জেড মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স প্লাস সি। এখানে জেডের মানটা তোমায় প্রতিস্থাপিত করতে হবে। জেড মান হচ্ছে রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স, তাহলে 2 ইন্টু রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স প্লাস লগ অফ রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স প্লাস সি। এবার দেখে নাও, প্রয়োজনে তুলে নাও, দেবাশীবাবু বলবেন। এইটা যদি ক্লাস মিস করো, কি করে তুমি এই ক্লাসটা আবার পাবে সেটা উনি বলবেন। বেশ, আমি প্রথমেই তোমাদেরকে বলবো যে তোমরা এই যে টিভি স্ক্রিনে যে অংশটা দেখাবে, দেখো পুরো ফুল স্ক্রিন করে, এটা তো একটু সমস্যা হচ্ছে। যা হোক, শর্ট স্ক্রিনেই দেখে, তাহলে তোমরা পুরোটা ছবিটা তুলে নিতে পারবে। এই ছবিটাকে তোমরা তুলে নাও। এই ছবিটা তুলে নিলে কি হবে, তোমরা যদি তোমাদের মোবাইলে স্ন্যাপ নাও সুবিধা হবে। আচ্ছা, নেক্সট টাইমও কিন্তু তোমরা দেখতে পারো ইউটিউব থেকে। আমি কোয়েশ্চেন অনুযায়ী স্ন্যাপ নিতে বলছি, তাহলে তোমাদের পুরো প্রোগ্রামটা আবার খুঁজে খুঁজে কিউ করে দেখতে হবে না। এই কারণের জন্য সমীকরণটা নিয়ে নাও, বাড়িতে একবার দুবার প্র্যাকটিস করবে নিশ্চিতভাবে। যারা পরীক্ষা দিচ্ছ তারা অল টাইম প্র্যাকটিস করছো, হয়তো বসে এখন অঙ্ক কষছো, তো কাজে তাদের জন্য কিন্তু অনেক বেশি সুবিধাজনক হবে বিষয়টিকে যদি তুলে নিতে পারো। আর না হলে পরবর্তীতে ফেসবুকে গিয়ে, সিটিভিএনের ফেসবুক পেজে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে এডুকেশন অনলাইন আজকের ডেট 4/12/2020 সার্চ করলে কিন্তু তোমরা এই প্রোগ্রামটা আবার পেয়ে যাবে। বেশ, আচ্ছা, এবার আবার আমরা প্রশ্নে চলে আসি। প্রশ্নে দেখো 6 নম্বরের প্রশ্ন আজকে স্যার যেটা সিলেকশন করেছেন, সমমাত্রিক অবকল সমীকরণ কাকে বলে? এটা হচ্ছে প্রশ্ন, তার উত্তর স্যার দিচ্ছেন। হ্যাঁ, 6-এর সঙ্গে আমি 7টাও বলে দিচ্ছি। বেশ, সমমাত্রিক অবকল সমীকরণের সমাধান পদ্ধতি এবং কিছু সমস্যার সমাধান। একদম। দেখো, সমমাত্রিক কথাটাকে আমরা যদি ইংরেজিতে পরিবর্তন করি তাহলে দেখব হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস ইকুয়েশন মানে তাদের মাত্রা সমান। তা সমমাত্রিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সাধারণত এই ধরনের ইকুয়েশনকে বলি যেখানে আমাদের ডিওয়াই ডিএক্স রয়েছে। ডিওয়াই ডিএক্স মানে রয়েছে ফাংশন অফ ওয়াই বাই এক্স, অর্থাৎ বাঁ দিকে আমি ডিওয়াই ডিএক্স পাচ্ছি আর ডান দিকে পাচ্ছি একটা অপেক্ষক যেটাকে ওয়াই বাই এক্স এর অপেক্ষক হিসেবে লেখা যায়। উদাহরণ হিসেবে আমি বলতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2x প্লাস 3y ডিভাইডেড বাই 3x মাইনাস 2y। দেখো, এখানে প্রতিটি পদের মাত্রা কিন্তু 1। আরেকটা উদাহরণ, ডিওয়াই ডিএক্স মানে দ্বিমাত্রিক, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ডিভাইডেড বাই xy। তার মানে প্রতিটি টার্মের অ্যালজেব্রিক স্ট্রেংথ বলো বা মাত্রা বলো সেটা কিন্তু 2। তাহলে এইগুলো হচ্ছে সমমাত্রিক বা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই সমমাত্রিক হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা কিন্তু তোমার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রশ্নে আমরা কোনো বছর পাইনি যে বছরে হোমোজিনিয়াস ইকুয়েশন প্রশ্নে সেট করা হয়নি, পরীক্ষার প্রশ্নপত্রে সেট করা হয়নি। আর এই বছরে তো আরও গুরুত্ব বেড়ে গেল, কারণ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে যে ব্যাপারটা ছিল এর পরবর্তী প্রশ্নমালায় সেটা তো বাদ গেছে। সুতরাং এই চ্যাপ্টারটা বা এই অংশটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যাই হোক, এটা কী করে সমাধান করে আমরা দু একটা অঙ্ক নির্বাচন করে তোমাদের দেখাই। সময় আস্তে আস্তে কমে যাচ্ছে, আমি হয়তো একটা দুটো অঙ্ক তোমাকে দেখাবো, কিন্তু বাড়িতে যখন তুমি করবে তখন কিন্তু প্রতিটি অঙ্ক ধরে করবে। যেখানে তোমার সমস্যা হবে মাস্টারমশাই দিদিমণিদের সাহায্য নেবে, এছাড়া বন্ধুবান্ধবের সাহায্য অবশ্যই নেবে, তবেই তো তুমি শিখতে পারবে। যাই হোক, আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আসছি, যেটাকে আমরা কি বললাম একটু আগে, সমমাত্রিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ধরা যাক একটা অঙ্ক আমরা দেখছি, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আমরা ডিওয়াই ডিএক্সটা ওয়াই বাই এক্সের অপেক্ষক, যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম। তুমি মাথায় রেখো, সমমাত্রিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করতে গেলে সব সময় ওয়াই ইকুয়ালস টু ভি এক্স এই সাবস্টিটিউশনটা তোমায় নিতে হবে। এখানে ভিটা কিন্তু ধ্রুবক নয়,
এখানে তোমায় বলতে হবে ওয়াই ইকোয়ালস টু ভিএক্স, মানে ওয়াই বাই এক্সটাকে তুমি একটা ভেরিয়েবল হিসেবে ধরছো। এবার যেই তুমি সাবস্টিটিউশন করছো, তোমার প্রথম কাজ হচ্ছে ডেরিভেটিভটা বার করা। ডিওয়াই ডিএক্সটা মানে হচ্ছে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। তাহলে সেটা প্রতিস্থাপিত করা, প্রতিস্থাপিত করলে এখানে কত আসছে তোমার, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স প্লাস ভি ইকলস টু ভি স্কোয়ার। কেন ভি স্কোয়ার এলো? ওয়াই বাই এক্স মানে তো ভি, আর এখানে লেখা আছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে অবশ্যই সেটা ভি স্কোয়ার আসবে। তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকলস টু ভি স্কোয়ার মাইনাস টু ভি। আমরা কিন্তু আবার প্রথম দিকে চলে গেলাম, সেপারেশন অফ ভেরিয়েবলস। আমরা সাবস্টিটিউশন করলাম, হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা সলভ করছি ওয়াই ইকলস টু ভি এক্স ধরে, প্রতিটি অঙ্ক কিন্তু ওয়াই ইকলস টু ভি এক্স। তাহলে এটাকে সাজাতে গেলে ডিভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস টু ভি ইকলস টু ডিএক্স বাই এক্স। প্রসঙ্গত বলে নেওয়া দরকার, যখন তুমি কোনো একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করছো, যেখানে তুমি ওয়াই ইকলস টু ভি এক্স সাবস্টিটিউট করেছো, সেখানে এক্সের ইন্টিগ্রেশনের পার্টে তুমি সবসময় ডিএক্স বাই এক্স পাবে। তুমি যদি দেখো ডিএক্স বাই এক্স তুমি পেলে না, তার মানে কোথাও তুমি একটা ভুল করেছো, আরেকবার দেখে নিতে হবে। যাই হোক, আমরা কিন্তু এরপরে ইন্টিগ্রেশনটা করতে পারছি। আমরা লিখবো ব্র্যাকেটে একটা কথা, যে ইন্টিগ্রেটিং বোথ সাইডস বা উভয় পক্ষে সমাকলন করে পাই। এবার দেখো বাঁ দিকের ইন্টিগ্রেশনটা কী করে করব, ডিভি ডিভাইডেড বাই ভি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, আর ডান দিকটা হচ্ছে লগ অফ মড এক্স প্লাস লগ অফ সি লিখতে পারি আমরা, সি একটা ধনাত্মক সংখ্যা ধরে। তা তোমরা জানো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল বা কয়েকটা বিশেষ সমাকলন তোমরা পড়ে এসছো, সেটা কীরকম ছিল, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সেটা কী হয় না, 1/2a মানে 1/2a মানে 1/2 লগ অফ এক্স মাইনাস এ মানে ভি মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস এ অর্থাৎ ভি ইজ ইকলস টু লগ অফ মড এক্স ইন্টু সি। তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি রুট ওভার অফ ভি মাইনাস 2 বাই ভি ইকলস টু মড এক্স ইন্টু সি। এটা কী করে এলো? হাফ ছিল, যে হাফ লগ কিছু থাকা মানেই হচ্ছে ওই রাশিটা রুট হয়ে যাওয়া। হাফ মানে তো পাওয়ারে হাফ মানে কি বোঝায়, রুটকে বোঝায়। তা আমরা এই রকম একটা পরিস্থিতি পেলাম। শেষকালে কি করতে পারি, ভি এর বদলে কি বসাতে হবে, ওয়াই বাই এক্স। তার কারণ ভিটা তো তুমি ধরে নিয়েছিলে, প্রশ্নে তো ভি ছিল না। তাহলে ওয়াই বাই এক্স যদি বসাও, তাহলে তোমার আসবে ওয়াই মাইনাস 2x ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2x ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকলস টু মড এক্স ইন্টু সি। এটাও একটা মড চিহ্ন দিতে পারো, আর এটা তুমি রুটের আন্ডারেও রাখতে পারো। তা এটা হলো এক্স আর ওয়াইয়ের মানটা বসিয়ে দেওয়া। এরপরে তুমি দেখতে পারো একটা কাজ, এটা বর্গ করলাম, বর্গ করার পরে তুমি এটাকে সমাধান করলে সেটা হতে পারে। বর্গ না করাটা চলতে পারে, বর্গ করতেও পারো, বর্গ নাও করতে পারো, এই অবস্থাতে উত্তরটা তুমি রাখতে পারো। আমি একটাই অঙ্ক তোমাকে দেখালাম, এরকম কিন্তু প্রচুর অঙ্ক হতে পারে। আমাদের তো সময় একটু কম, তো অবশ্যই আমরা পরবর্তী জায়গাটায় চলে যেতে হবে। সেটা দেখো, এটা সমমাত্রিকের ব্যাপার, দেবাশীবাবু বলবেন। একবার একটু তোমরা ছবিটা নিয়ে নাও স্ক্রিন থেকে, এটাই তোমাদের কাজ চট করে, তাহলে তোমাদের বুঝতে এবং পরবর্তীকালে কষতে গিয়ে যদি কোনো বিচ্যুতি হয় তাহলে তোমরা সেটাকে বুঝে নিতে পারবে। নিয়ে নাও স্ক্রিন থেকে ছবিটা একবার। বেশ, আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো, আমরা 8 নম্বর অবধি বুঝেছিলাম। 9 নম্বরে অবকল সমীকরণের প্রয়োগ সংক্রান্ত কিছু সমস্যা এবং তার সমাধান করতে হবে 9 নম্বরে স্যার। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো আমরা একটা কথা বলি, হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা লাস্ট আলোচনা করলাম। এই হোমোজিনিয়াস ইকুয়েশন মানে ওয়াই ইকুয়ালস টু ভি এক্স ধরে বেশ কিছু অঙ্ক বেশ লেন্দি হয়, বড় হয়। তার একটা শর্টকাট উপায় আছে, এবং সেই উপায়টা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে দিই, দু একটা অঙ্ক দেখাই। সেটাকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, সেটা হচ্ছে কিছুটা শর্টকাট মেথড। তার জন্য তোমার ডিফারেন্সিয়াল বা অবকল সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে। এই প্রসঙ্গে আমি কয়েকটা রেজাল্ট তোমার কাছে রাখছি। ধরো ডি অফ এক্স ওয়াই, ডি অফ এক্স ওয়াই মানে এক্স ওয়াইয়ের অবকল নিচ্ছি, ডিফারেন্সিয়াল অফ এক্স ওয়াই, সেটা হচ্ছে এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স। তারপরে ধরো ডি অফ এক্স বাই ওয়াই
সেটা হচ্ছে তোমার y dx মাইনাস এক্স ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। 3 নম্বর অনেকটা অনুরূপ, ডি অফ ওয়াই বাই এক্স, সেটাকে আমরা লিখতে পারি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এগুলোকে আমরা অবকল বলি, ডিফারেন্সিয়াল বলি। 4 নম্বর হচ্ছে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা কি না 2x dx প্লাস 2y dy। এই 4টে শুধু নয়, এরকম আরও অজস্র হতে পারে। এই ডিফারেন্সিয়ালের ধারণাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সমাধান করতে পারি। আমরা কি করে সমাধান করতে পারি ডিফারেন্সিয়ালের ধারণাকে কাজে লাগিয়ে, সেটা আমি তোমাদের একটু বলবো। তোমাদের বইতে এই বিষয়টা আছে, তবু তুমি একবার একটু এই 4টে রেজাল্ট একটু খেয়াল রাখো, এর প্রয়োগ কিন্তু আমাদের এক্ষুনি কাজে লাগবে। তা এই প্রসঙ্গে আমরা একটা ছোট অঙ্ক দিয়ে শুরু করি। তুমি দেখো যেটা হোমোজিনিয়াস, হয়তো সেটা তোমার এমনি হয়ে যাবে, কিন্তু তুমি অনেক সহজে সেটা বার করে নিতে পারবে। ইভেন হোমোজিনিয়াস না হলেও সেটা সম্ভবপর, সেরমই একটা উদাহরণ আমরা দেখি। এটা উচ্চ মাধ্যমিকের কাউন্সিলের পরীক্ষা অনেক আগে একবার এসেছিল। ধরো তোমায় বলেছে এক্স ডিওয়াই, না এক্স ডিএক্স, ধরো এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে সরল করে ডিওয়াই ডিএক্স বার করে সমাধান করতে যাওয়াটা বেশ বড় কাজ হয়ে যাবে, তা সেটার মধ্যে আমরা যাব না। আমরা কি করছি দেখো, আমরা যে 4টে রেজাল্ট লিখলাম সেটারই সাহায্য নিচ্ছি। হাফ একটা আনলাম, তাহলে এটা এলো 2x dx প্লাস 2y dy। আর ডান দিকে একটা অন্য কাজ করতে হবে, আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর নিচে অবশ্যই আসবে 1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার, এটা মানে 0। এবার এই হাফটা যেমন আছে রইল, এটাকে আমরা লিখতে পারি ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি যে 4টে রেজাল্ট লিখছিলাম তার একটা, তুমি নিজে জাজ করতে পারো। ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 2x dx প্লাস 2y dy। আর ডান দিকে তুমি কি লিখছো, ওপরে যেটা আসছে সেটা হচ্ছে ডি অফ ওয়াই বাই এক্স, আর নিচে আসছে 1 প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার। দেখো আমরা এখন যে পরিস্থিতিতে এলাম, এরপরে কিন্তু অনায়াসে ইন্টিগ্রেশন করে ফেলতে পারি। কী করে ইন্টিগ্রেশন করতে পারি, বাঁ দিকটা হচ্ছে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে অবশ্যই সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই আসবে, তাই না? আর ওদিকে কি আসবে বলো তো, ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স জেড। ট্যান ইনভার্স জেড, জেড মানে ওয়াই বাই এক্স, আর ডান দিকে একটা সি নিয়ে এলাম। ঠিক আছে, আর একটা অঙ্ক বোধহয় আমরা পেরে যাব করতে, নাকি? ঠিক স্যার, 4.5 মিনিট সময়। আচ্ছা, তাহলে 4.5 মিনিট সময় মানে দেখো, আমি একটা কথা তোমায় বলতে পারি যে এর পরে একটা অধ্যায় ছিল যেটা আমাদের বাদ গেছে, সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তা আমার তোমাদের কাছে একটা অনুরোধ বলতে পারো, এটা একটু শিখে রাখলে তোমার ভালো হবে। সিলেবাস থেকে বাদ গেছে এইভাবে ভাববে না, জিনিসটার একটু ধারণা আমি তোমাকে 2-1 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস পি ইজ ইকুয়ালস টু কিউ। এই আকারের সমীকরণকে আমরা বলি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে বাংলায় বললে প্রথম ক্রমের রৈখিক অবকল সমীকরণ। তা এখানে পি আর কিউটা কি না, পি আর কিউটা হচ্ছে এক্সের অপেক্ষক, আবার এটা ধ্রুবকও হতে পারে। তা এক্ষেত্রে সমাধান করার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জিনিসটা কি, সেটাকে বলা হয় সমাকল গুণক। তা সেটার মান কি হয় না, ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল পি ডিএক্স। তা এই রাশিটা দিয়ে উভয় পক্ষে যদি আমরা গুণ করি, তাহলে আমরা একটা কমপ্লিট ডিফারেন্সিয়াল ফর্ম পাবো, যার থেকে আমরা সমাধান করতে পারবো। তো এখন দেখো সিলেবাস থেকে সদ্য বাদ গেছে, কিন্তু তোমরা তো শুধুমাত্র বোর্ডের পরীক্ষা নিয়ে ভাবছো না, তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে যারা বোর্ডের পরীক্ষার পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স বা এরকম সর্বভারতীয় পরীক্ষায় বসবে। তাদের জন্যে বলি, এই অংশগুলো কিন্তু তাদের জন্য বাদ নয়, তাদের কিন্তু এটা পড়তে হবে। কম্পিটিটিভ এক্সামের সিলেবাস কিন্তু কখনো ওইভাবে কমানো হয় না, সুতরাং তুমি একটু এগুলো দেখার কথা ভাবো। আর টেস্ট পরীক্ষা হচ্ছে না,
তার জন্য কোনো সমস্যা নেই। তোমরা নিজেরা পুরনো টেস্ট পেপার জোগাড় করে সেখান থেকে সময় ধরে ঘড়ি ধরে কিছু প্রশ্নের উত্তর করো, প্রয়োজনে সেগুলো মাস্টারমশাইকে দেখাও, তিনি একটু মূল্যায়ন করে দিন, তাহলে তোমার সুবিধা হবে যে হ্যাঁ তুমি কোন জায়গায় একটু মজবুত শক্তপোক্ত আর কোন জায়গায় দুর্বল তিনি তোমায় চিহ্নিত করতে পারবেন। পরীক্ষা হলো না সেটার ভালো মন্দ দিক নিয়ে কথা না বলে আমি বরং বলি এই পরিস্থিতিতে তুমি যেটুকু তোমার কাছে রসদ সেটাকেই ব্যবহার করার চেষ্টা করো। নতুন বছরের টেস্ট পেপার বেরোবে না, কি করে বেরোবে বলো? কারণ টেস্ট পরীক্ষাই তো হবে না, টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়েই তো টেস্ট পেপার হয়। তাই তোমাকে পুরনো বছরের বইটইগুলো জোগাড় করে বা কোশ্চেন ব্যাংক ইত্যাদি ধরনের বইটই জোগাড় করে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার আগামী দিনে দেখা হবে বাবু। একদম, আজকে আর আমরা এগোবো না, কারণ কিছু একটা শুরু করলে সেটা শেষ করা উচিত, আর যদি সেই সময়টা না থাকে তাহলে শুরু করা উচিত নয়। এবার ব্যাপার হচ্ছে যে তবে হ্যাঁ একটা বিষয় ঠিক, আমার এই শেষ বক্তব্য থেকে আবার এটা ভাববে না, যেটা স্যার পড়ানোর মাঝখানেই বলেছেন, যে অঙ্কে কিন্তু পার্ট মার্কস থাকে এইচএসের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে শেষ হবে না বলে শুরু করো না, মানে শুরু করবেন এই কনসেপশনের উপরে যেও না। তো কাজেই শুরু করো, অঙ্ক করো, ধাপে ধাপে করো, এবং এক একটা ধাপের জন্য ধাপের নাম্বার অবশ্যই পাবে। আমাদের প্রোগ্রাম দেখো, এটা আমার আমি অনুরোধ বলবো না, এটা বলবো যে তোমাদের জন্যই, মানে আমি ভাবতে পারিনি যে আমরা তো রেফারেন্স বই পড়ি, আমরা কলেজ স্ট্রিটে গিয়ে বা বইমেলায় গিয়ে অনেক সময় পাঠ্য বইয়ের রেফারেন্স নানান রকম স্টল থেকে নানান রকম পাবলিশার্স এবং রাইটারের বই খুঁজি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তারা ভিন্নভাবে বিষয়টাকে কিভাবে দেখছেন, তাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন, আরও বেশি ইলাবোরেটলি নলেজ গেইন করবার জন্য যারা ভালো স্টুডেন্ট তারা রেফারেন্স বই দেখেন। তো আমি ভাবতে পারিনি যে আজকে সিটিভেন অনলাইন এডুকেশনে অন্তত পক্ষে 5 জন অঙ্ক শিক্ষক তাদের মতো করে অঙ্ক করাবেন, অন্তত পক্ষে 3 থেকে 4 জন জীবনবিজ্ঞান শিক্ষক শিক্ষিকা তারা তাদের মতন করে জীবনবিজ্ঞান পড়াবেন। এক একজনের এক এক রকম স্টাইল আছে। আমার খুব ভালো লেগেছে অনলাইন এডুকেশনে যে কিভাবে খাতাটাকে, তোমার আনসার শিটটাকে কি করে দৃষ্টিনন্দন করতে হয়, এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো একাধিক শিক্ষক শিক্ষিকা এখানে আলোচনা করেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, যে কিভাবে তোমার খাতাটাকে আরো বেশি দৃষ্টিনন্দন করতে হবে, কি করে বেশি অ্যাট্রাকটিভ করতে হবে। জানবে হাজার হাজার খাতা আসে দেখে, তার মধ্যে কি করে খাতাটার উপর যিনি এক্সামিনার তিনি ফোকাস করবেন, সেই টেকনিক্সগুলো তোমরা এখান থেকে শিখেছো। অঙ্কটা অনেকে বলেন যে ইয়ে মেরা বায়ে হাত কা খেল হয়, শৈবাল স্যারের মতো স্যারেদের থেকে আমরা শিখেছি যে কি করে অঙ্ককে খেলার ছলে করতে হয়। মানে এগুলো আমাদের কাছে খুব একটা বড় প্রাপ্তি, যেগুলো হয়তো অনুষ্ঠান শেষ হয়ে যখন স্কুল খুলবে হয়তো বা জানি এই অনুষ্ঠান হবে কিনা আমিও জানি না, কিন্তু এগুলো আমাদের মনে থাকবে আগামী দিনে। বেশ, আজকে এই পর্যন্তই। আবারও বলছি শৈবাল স্যারকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ আপনার অবদান আমরা অনেক দিন মনে রাখবো। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, ভালো থাকুন আপনি, সঙ্গে সঙ্গে তোমরাও ভালো থেকো। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানের জন্য সবার নজর থাকুক শুধুমাত্র সিটিভিএনে। নমস্কার।